ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি, ৩ উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আহ্বান। রোডম্যাপ ঘোষণা করলে অস্থিরতা কাটার আশা জামায়াতের। ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচনে দাবি এনসিপির। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, থাকছেন অন্যরাও, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার। থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হাসানের জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্পন্ন। দাফন করা হবে নোয়াখালীর সুবর্ণচরে। শায়ান এফ রহমান সহ হাসিনার ঘনিষ্ঠ দুজনের লন্ডনের সম্পত্তি জব্দ। আনিসুল হকের সহযোগীর বিরুদ্ধে দুদকের মামলা। উপদেষ্টা আসিফের সাবেক এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা। এবং পুঁজিবাজারকে ক্যাসিনো আখ্যা বিএনপি নেতা আমির খসরুর। অনিয়মের বিচার না করায় নিঃস্ব অনেকে, বলেন দেবপ্রিয়। পাচারের সম্পদ দ্রুত ফেরানোর আশ্বাস গভর্নরের। প্রবাসী সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। প্রয়োজনীয় সংস্কার করে ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি। নিরপেক্ষ নির্বাচনের জন্য ৩ উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার দাবি দলটির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এই কথা জানান বিএনপি নেতারা। এদিকে জামায়াত আমির বলেন, রোডম্যাপ ঘোষণা করলেই কেটে যাবে অস্থিরতা, আর ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচনে দাবি এনসিপির। প্রেস সচিব জানান, ডক্টর ইউনূসের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছে ৩ দলই। গত কয়েকদিনের রাজনৈতিক অস্থিরতা, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর টানাপোড়েন আর প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে শনিবার শুরু হয় সংলাপ। এদিন সন্ধ্যা 7:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল প্রবেশ করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপে অংশ নেন আরও 3 স্থায়ী কমিটির সদস্য। সরকারের তরফে উপস্থিত ছিলেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 1 ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। পরে সাংবাদিকদের মুখোমুখি হন দলটির নেতারা। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ দাবি করেছেন তারা। আর নিরপেক্ষ নির্বাচন করতে 3 জন উপদেষ্টার পদত্যাগ চাই বিএনপি। ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কার চলমান রাখবে বলেও প্রধান উপদেষ্টাকে জানিয়েছে দলটি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। যদি দ্রুত নির্বাচন দেওয়া হয়, আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আজকে বাংলাদেশে যে নৈরাজ্য হচ্ছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এক অ্যানাউন্সমেন্টের ফলশ্রুতিতে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং গণতন্ত্র বিরাট। বিএনপির সঙ্গে বৈঠক চলাকালীন যমুনায় প্রবেশ করে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। 2 সদস্যের দলে নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঘণ্টাখানেক আলাপ শেষে বেরিয়ে আসেন তারাও। ডাক্তার শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য নির্দিষ্ট কোনো রোডম্যাপ দেননি তারা, তবে আগামী বছর ফেব্রুয়ারির পর দেরি করা উচিত হবে না। সংস্কার ও ভোটের রোডম্যাপ ঘোষণা হলেই কেটে যাবে চলমান অস্থিরতা বলেও আশা তার। আমরা কোনো সময় বেঁধে দিই, আমরা কমফোর্টেবল 2টা টাইম আপনাদের মাধ্যমেই জাতিকে জানি। যদি সংস্কার শেষ হয়ে যায় তাহলে ফেব্রুয়ারির মধ্যভাগে এটা হতে পারে, আর যদি সংস্কারের ভিতরে শেষ না হয় আর একটু সময় লাগে, এরপরেই যে একটু রোজা শুরু হয়ে যাবে, রোজার পর হতে হবে, তারপরে এটাকে টেনে লম্বা করলে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। আমাদের দেশের আবহাওয়া এটা এলাও করবে এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। রাত 8:30টার পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ হোসেনের নেতৃত্বে সংলাপে অংশ নিতে যমুনায় প্রবেশ করে 4 সদস্যের প্রতিনিধি দল। পরে এনসিপির আহ্বায়ক জানান, আন্দোলনের চাপে ফেলে দাবি আদায় করতে চাওয়ায় ডক্টর ইউনূস অস্বস্তিতে কাজ করতে পারছেন না বলে তাদের জানিয়েছেন। ইসির প্রতি আস্থা নেই জানিয়ে কমিশন পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন সহ বিচার সংস্কার ও জুলাই ঘোষণাপত্র দাবি করেছেন তারা। শেখ হাসিনার আমলে হওয়া
জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সকল নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকভাবে অবৈধ ঘোষণা করতে বলেছি। এই ইলেকশন কমিশন যে ইলেকশন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না, সেই ইলেকশন কমিশন পুনর্গঠন করে যাতে স্থানীয় সরকার নির্বাচনের দ্রুত আয়োজন করা হয়। এর ফলে নাগরিক সেবা যে দুর্ভোগটি হচ্ছে, নাগরিক সেবা বাচ্চাদের উপর সেটি নিশ্চিত করা সম্ভব হবে। সব রাজনৈতিক দল নির্বাচন পর্যন্ত ডক্টর ইউনূসের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ডক্টর ইউনূস এক কথার মানুষ। এবছর ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই হবে জাতীয় সংসদ নির্বাচন। প্রত্যেকটা পার্টি তাদের স্ব অবস্থান বলেছেন। তারা মাননীয় চিফ অ্যাডভাইজারকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। প্রফেসর ইউনূস বিএনপির ওই মিটিংয়েই বলেছেন যে ইলেকশন উনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম ওই পারে যাবে না। রোববার বিকেল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এর আগে শনিবার দুপুরে পরিকল্পনা উপদেষ্টা জানান, পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, থাকছে অন্য উপদেষ্টারাও। এছাড়া এক বিবৃতিতে উপদেষ্টা পরিষদ জানিয়েছে, পরাজিত শক্তির ইন্ধন ও বিদেশি ষড়যন্ত্রে দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সব কারণ তুলে ধরে পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার। প্রধান উপদেষ্টার পদত্যাগের ভাবনা জানাজানির পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। চলমান অস্থিরতার মধ্যে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকের পর 19 উপদেষ্টাকে নিয়ে অনির্ধারিত বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ বিকেলে এক বিবৃতিতে জানায়, দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে এদেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে। পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয়। তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও উল্লেখ করা হয়। এর আগে দুপুরে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টারাও নিজেদের দায়িত্ব পালন করে যাবেন। চলে যাবেন বলেননি, তিনি বলছেন যে আমাদের যে কাজ করছি, আমাদের সামনে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সকল প্রতিবন্ধকতা কাটিয়েই আমাদের অর্পিত দায়িত্ব, এটা তো একটা বড় দায়িত্ব, এর উপর নির্ভর করবে দেশের ভবিষ্যৎ, বহু বছরের ভবিষ্যৎ। এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারবো না। অন্তর্বর্তী সরকারের স্বকীয়তা, সংস্কার উদ্যোগ, বিচার প্রক্রিয়া, সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জুনের মধ্যে সব প্রস্তুতি শেষ হলে ডিসেম্বরে নির্বাচন দিতে বাধা কোথায়? সরকারের প্রতি এ প্রশ্ন রেখে বিএনপি নেতারা অভিযোগ করেন, নতুন দলগুলো জোট গঠনের প্রক্রিয়া অসমাপ্ত থাকায় ভোট পেছানোর চেষ্টা চলছে, যা জনগণ মেনে নেবে না। তারা আরও বলেন, উপদেষ্টাদের বক্তব্যে মনে হচ্ছে নির্বাচনের দাবি তোলাই মহাপাপ। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে আবারও সংগ্রামের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি নেতারা। বগুড়া থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। চারিদিকে উচ্ছ্বাস, উদ্দীপনা। বগুড়া কেন্দ্রীয় মাঠে তারুণ্যের জয়গান। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে হাজার হাজার তরুণদের মিছিলে জনসমুদ্রে পরিণত হয় সমাবেশস্থল। হাতে হাতে নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ড। বৃষ্টির মধ্যেই সমাবেশ রঙিন করে তোলেন বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে যোগ দেন বিএনপির 2 কেন্দ্রীয় নেতাও। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের কিছু উপদেষ্টার কথায় মনে হচ্ছে নির্বাচনের দাবি করা যেন মহাপাপ। তরুণ উপদেষ্টাদের কথায় সরকার পরিচালিত হলে দেশ ভালো চলবে না। নির্বাচন চাওয়া বোধহয় অপরাধ, মহাপাপ। উপদেষ্টাদের কথা উপদেষ্টারা আমাদেরকে শেখায়। আমরা মনে হয় সবাই আপনার কোন স্কুল কলেজ কোথাও পড়াশোনা করিনি, উনারাই সব জানেন
আমরা কেন নির্বাচন চাচ্ছি এই জন্য তাদের খুব গোস্বা। ডক্টর ইউনূস সাহেব অভিজ্ঞ মানুষ, আমরা তার বিরুদ্ধে সমালোচনা নেই, কিন্তু তাকে তো বুঝতে হবে আসিফের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো মতো চলবে না। জুনের মধ্যে নির্বাচন কমিশন ও সংস্কার কমিশন প্রস্তুত হয়ে গেলে ডিসেম্বরে নির্বাচন নয় কেন? সরকারের প্রতি প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের কাছে ক্ষমতা ফেরাতে তরুণদের লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। নির্বাচন কমিশন বলেছে জুন মাসের মধ্যে তারা নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তাহলে জুন মাসের মধ্যে সংস্কার নির্বাচনের প্রস্তুতি দুটোই যদি সম্পন্ন হয়, তাহলে ডিসেম্বরে নির্বাচনে তো অসুবিধা কোথায়? কোন দলের জোট বা ঐক্য করতে সময় লাগবে বলে নির্বাচন পেছানো হলে তা জনগণ মেনে নেবে না বলে সাফ জানিয়ে দেন বিএনপি নেতারা। কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল এবং খুলনা বিভাগের পর রাজশাহী এবং রংপুর বিভাগের তারুণ্য সমাবেশ হলো বগুড়ার এই সেন্ট্রাল মাঠে, যেখানে তরুণরা বলছেন তাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য তারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে চান, যারা আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তরুণদের মতামতকে গুরুত্ব দেবেন। আর বিএনপি নেতারা বলছেন তরুণদের আকাঙ্ক্ষা পূরণের জন্য এবং দেশে চলমান সংকট নিরসনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নির্বাচন রোডম্যাপের ঘোষণার বিকল্প নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, বগুড়া। জুলাই ঘোষণাপত্র বাধাগ্রস্ত করতে সক্রিয় হয়েছে একটি মহল। এই অপশক্তিকে প্রতিহত করতে শিক্ষার্থীরা রাজপথে আছে। শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম। আর সংগঠনের মুখ্য সংগঠক ফরহাদ সোহেল বলেন, ভিন্ন মাত্রার শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় জাতীয় যুব শক্তি। রাজনীতিতে জুলাই অভ্যুত্থানের অন্যতম চালিকা শক্তি যুব সমাজের অংশীদারিত্ব নিশ্চিত করতে 16ই মে আত্মপ্রকাশ করে এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি। প্রথম আনুষ্ঠানিক কার্যক্রম হিসেবে শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান সংগঠনটির সদস্যরা। 71-এর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের স্বীকৃতির স্মারক জুলাই ঘোষণাপত্রের প্রকাশ বাধাগ্রস্ত করছে একটি মহল। তাদের প্রতিহত করতে যুবশক্তি রাজপথে থাকবে। জুলাই ঘোষণাপত্র যেন অনতিবিলম্বে সরকারের পক্ষ থেকে যেন প্রকাশ করা হয়, সেই জন্য আমরা অনতিবিলম্বে রাজপথে আমাদের কর্মসূচি ঘোষণা করব এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। একই দিন দুপুরে রাজধানীর রায়ের বাজারে জুলাই অভ্যুত্থানে নিহতদের কবর জিয়ারত করেন সংগঠনের নেতারা। সেখানেও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তারিকুল। আমরা মনে করি যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনের কথা বলে তারা বিব্রত করেছে। বিচারের কোনো রোডম্যাপ তারা চাচ্ছে না, অর্থাৎ আমরা বিচারের কোনো রোডম্যাপ আমরা পাইনি। অর্থাৎ আমরা বিচারের রোডম্যাপ চাই, আমরা সংস্কারের রোডম্যাপ চাই। দলের লেজুর ভিত্তিক সংগঠন হিসেবে জাতীয় যুবশক্তি কাজ করবে না বলে জানান যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল। বলেন, আর্থিক চালিকা শক্তি হিসেবে সদস্য প্রতি 5,000 টাকা এককালীন ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় থেকে থানা পর্যায়েও মাসিক ফি নির্ধারণ করা হয়েছে। আমরা আমাদের নিজেদের সেলফ ফাইন্যান্সিং এর যে ব্যাপারটা, এটাকে আমরা ইনশিওর করছি, কারণ আমরা জানি প্রত্যেকটা যুব সংগঠনই প্রশ্নবিদ্ধ হয় ওদের অর্থনৈতিক পলিসিগুলোর কারণে। প্রথম আমাদের সাধারণ সভাতে আমরা ওই ব্যাপারটা একদম আমাদের যারা কেন্দ্রীয় সদস্য ছিল সবার কাছে আমরা ক্লিয়ার করে ফেলছি। শীঘ্রই জেলা পর্যায়ে যুব মার্চ কর্মসূচির ঘোষণা আসছে বলেও জানান নেতাকর্মীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত ভাবমূর্তিকে পুঁজি করে কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন ইনকলাব মঞ্চের মুখ্য আহ্বায়ক শরীফ ওসমান হাদী। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে ইনকলাব মঞ্চ। উপদেষ্টা পরিষদ থেকে ছাত্র প্রতিনিধিরা পদত্যাগ করলে এই সরকারের আর বৈধতা থাকবে না বলে মন্তব্য করেন ওসমান হাদী। ডক্টর ইউনূসের ইমেজ ব্যবহার করে এই উপদেষ্টাদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তারা ডক্টর ইউনূসের ব্যবহার করে এগুলোর পরিত্রাণ চাচ্ছেন। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হলো এই সরকারের কাজ ছিল কি? 3টে কাজ। তারা ফোকাস হারিয়ে কতক্ষণ নদী নালা খনন করেন, কতক্ষণ খাল খনন করেন, করিডোর নিয়ে কথা বলেন। তার প্রধান ফোকাস ছিল জুলাই গণহত্যার বিচার। তার দ্বিতীয় ফোকাস মৌলিক সংস্কার। তার তৃতীয় ফোকাস কত দ্রুত নির্বাচন দেওয়া যায়। বিচার, সংস্কার, নির্বাচন, এর বাইরে আপনি এত কথা কেন বলবেন? অথচ আমরা দেখলাম সে 12টা, 14টা, 15টা, ডজন প্রতিদিন সংস্কার কমিশন করছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সহযোগী তৌফিকা করিমের বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 56 কোটি 61 লাখ টাকার অবৈধ সম্পদ ও 374 কোটি 51 লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। এদিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের নির্দেশনা দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন বিচারিক আদালত। শেখ হাসিনার ঘনিষ্ঠ দুইজনের লন্ডনে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ন এফ রহমান লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দের আদেশ পেয়েছে এনসিএ। জব্দের কারণে তিনি এবং তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমান লন্ডনের গ্রসভেনর স্কোয়ারে অ্যাপার্টমেন্ট সহ কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন না। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী গ্রেসাম গার্ডেন্সের ওই বাড়িতে শেখ হাসিনার বোন শেখ রেহানা থাকতেন। লন্ডনে সালমান এফ রহমানের ছেলের জব্দ হওয়া সম্পদ সহ অন্যদের সম্পদও ফিরিয়ে আনার উদ্যোগ শুরু হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। বলেন, পাচার হওয়া সম্পদ বিদেশের মাটিতে বিক্রির সুযোগও রাখা হবে না। সম্পদ ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর দিয়েছেন গভর্নর। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের লন্ডনে থাকা ৯ কোটি পাউন্ড সমমূল্যের সম্পদ জব্দ করেছে ব্রিটিশ ন্যাশনাল ক্রাইম এজেন্সি। শেখ হাসিনার শাসনামলে তহবিল আত্মসাতের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হলো বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ব্রিটেনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, বিদেশে পাচার করা সম্পদ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ওই সব যেন বিক্রি করতে না পারে সে ব্যাপারেও কাজ চলছে। আমরা লিগ্যাল প্রসেসটা শুরু করব এটার পরবর্তী ধাপে আমাদের লয়ার থাকবে সেটা, কিন্তু তারা যদি বিক্রি করে চলে যায় তাহলে তো আর লিগ্যাল প্রসেস শুরু করে আমাদের লাভ হবে না। কাজে অ্যাসেট ফ্রিজটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ। সম্পদটা আটকে গেলে আর নড়াচড়া করতে পারবে না, বিচারক সিদ্ধান্ত নেবেন যে সেই সম্পদটা তার না বাংলাদেশে। পিকেএসএফ এর একটি ঋণ প্রকল্প উদ্বোধন করতে এসে গভর্নর আরও বলেন, পাচার করা সম্পদ ফিরিয়ে আনতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার, অন্যথায় এসব ফেরত আসবে না। দুবাই গিয়েছিলাম গত সপ্তাহে, আবার প্ল্যান করছি সিঙ্গাপুরে যাব, আমরা লন্ডনে যাওয়ার প্ল্যান আছে, আবার আমাদের ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করার প্ল্যান আছে। এগুলো আমাদের কর্মসূচিতে আছে। আমরা এটাকে অ্যাক্টিভলি পলিটিক্যাল সার্কেলে রাখতে হবে। এটা না রাখলে পরে এটা ভুলে গেলে এই সম্পদ আসবে না। এ সময় তিনি বলেন, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান প্রক্রিয়া পুনর্বিবেচনা করবে বাংলাদেশ ব্যাংক। জানান, ঈদের আগে নতুন টাকা বাজারে ছাড়া হবে, থাকবে না কোনো ব্যক্তির ছবি। এটা আমরা ঈদের আগেই পাবেন আপনারা দেখতে, এবং এখানে কোনো ব্যক্তির ছবি থাকবে না। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। দেশের পুঁজিবাজারকে ক্যাসিনো আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গেল ১৫ বছরে এই অবস্থা তৈরি হয়েছে। রাজনৈতিক সিন্ডিকেট ও দুর্নীতির বিচার না করায় শেয়ার বাজার থেকে সাধারণ বিনিয়োগকারী নিঃস্ব হয়েছে বলে মন্তব্য করেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই অবস্থা থেকে উত্তরণে বিনিয়োগ বৃদ্ধি, বাজেটে পুঁজিবাজার নিয়ে নির্দেশনা রাখা সহ 5টি পরামর্শ দেন তিনি। পুঁজিবাজারে বড় ধস হয় ১৯৯৬ সালে, দ্বিতীয়বার ২০১০ সালে। প্রথমবার ক্ষতির পরিমাণ ১৮,০০০ কোটি টাকা এবং দ্বিতীয়বার ২০,০০০ কোটি টাকা। ১৯৯৬ সালে বাজার থেকে বের করা $15 কোটি পাচার হয়েছে। দুটি বড় ধসের তদন্ত কমিটি হলেও শাস্তি পাননি কেউ। শ্বেতপত্র বলছে, গেল ১৬ বছরে এই বাজার থেকে আত্মসাৎ হয়েছে ১ লাখ কোটি টাকা। শনিবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ আয়োজিত সেমিনারে নিজের উপস্থাপিত মূল প্রবন্ধে এসব তথ্য তুলে ধরেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। এই যা যা ঘটেছে এটা শুধুমাত্র আপনি বিচ্ছিন্ন কাউকে দায়িত্ব দিয়ে এটা পারবেন না, এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কের ভিতরে যারা ছিলেন, যারা ওই লিস্টিংগুলো করেছেন, যারা ওইটাকে সুযোগ করে দিয়েছেন, তারা যদি এটার সাথে যুক্ত না থাকেন
তাহলে এটা হতে পারতো না। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দল অংশ নেয়। এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেন, হাসিনার আমলে পুঁজিবাজারকে ক্যাসিনোতে পরিণত করা হয়েছিল। এর থেকে উত্তরণে প্রয়োজন সংস্কার ও দায়বদ্ধতা। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। ক্যাপিটাল মার্কেটের রিফর্মের যে সমস্ত জায়গায় ঘাটতি রয়েছে, এই সমস্ত ঘাটতি 100 পরিপূর্ণভাবে পালন করতে হবে। আলোচকরা জানান, বিগত সরকার বাজারে এতই অনিয়ম করেছিল যে ফ্লোর প্রাইস ব্যবহার করে শেয়ারের দামের পতন ঠেকাতে হয়েছে। সেই খেসারত এখনো দিচ্ছেন বিনিয়োগকারীরা। কুক্ষিগত ছিল। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে জনপ্রতি ৭৯,০০০ টাকা খরচ হলেও রিক্রুটিং এজেন্সিগুলো আদায় করে প্রায় ৫ লাখ টাকা। দুদক বলছে, বিগত সরকারের আস্থাভাজন ১৩টি এজেন্সি ৩ বছরে প্রায় ১২০০ কোটি টাকা আত্মসাৎ করেছে। অভিযুক্ত এজেন্সি মালিকের বিরুদ্ধে মামলা করতে সুপারিশ করেছে অনুসন্ধানকারী দল। বিশেষজ্ঞরা বলছেন, জেনে শুনে সংশ্লিষ্ট সব দফতর নিশ্চুপ থাকায় সিন্ডিকেট বহাল তবিয়তে লুটপাট করছে। তাসলিম তৌহিদের প্রতিবেদন। রাজধানীর ফকিরাপুলে অবস্থিত আকাশ ভ্রমণ লিমিটেড এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে মিলেছে মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে ১৩৫ কোটি ৫৫ লাখ টাকার বেশি আত্মসাতের প্রমাণ। দুদক বলছে, সরকারি হিসাবে ৭৯,০০০ খরচ হলেও মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরার নির্দিষ্ট সিন্ডিকেট ৪,৭০,০০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আদায় করে। ১৩টি এজেন্সি ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অভিবাসীদের কাছ থেকে প্রায় ১২০০ কোটি টাকা অতিরিক্ত আদায় করে আত্মসাৎ করেছে বলে প্রমাণ পেয়েছে দুদক। এদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানকারী দল আলাদা ১৩টি মামলার সুপারিশ করেছে। বাইরার সাবেক এক নেতার অভিযোগ, আওয়ামী লীগের সুবিধাভোগী সিন্ডিকেট শত শত কোটি টাকা লুট করেছে। একই সিন্ডিকেট চক্রই কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছিল সেই মন্ত্রী, এমপি এবং নেতারা কিন্তু এখনো আছে। তারা হয়তো তাদের সেই একই নামে না হইয়া বেনামে করার চেষ্টা করছে। কিন্তু তারা অভিবাসীদের নিয়ে কাজ করা এই বিশেষজ্ঞের মতে, অতিরিক্ত অর্থ নিলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্টরা। বিভিন্ন দেশে শ্রমিক পাঠানোর বিভিন্ন অপরাধের কারণে দৃষ্টান্তমূলক কিন্তু কোনো রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কিন্তু আমাদের মন্ত্রণালয় বা অধিদপ্তর তেমন কোনো ব্যবস্থা নিতে পারে নাই। গেল মার্চে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ১,১২৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১২টি রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে বাংলাদেশে ভারতীয় আধিপত্যের প্রতীক উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধের পথ খোঁজার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ। শনিবার সকালে রাজধানীর এফডিসিতে বিগত শাসনামলে জ্বালানি খাতে লুণ্ঠনের দায় বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ কথা বলেন তিনি। বলেন, দেশি বিদেশি নানা গোষ্ঠী গ্রাস করে রেখেছে জ্বালানি খাতকে। এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন গণমুখী পরিকল্পনা। এনবিআরকে আলাদা করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন রাজস্ব বোর্ড এনবিআর-এর কর্মকর্তা-কর্মচারীরা। কর্মসূচিকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। রাজস্ব বোর্ডকে বিলুপ্ত করে দুটি বিভাগ চালু করতে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সংস্থাটির শুল্ক, কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। পূর্ব ঘোষিত এই কর্মসূচি শুরু হয় শনিবার সকাল ৯টায়। হাতে প্ল্যাকার্ড নিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরছেন তারা। ৪ দফা দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কয়েকজন কর্মকর্তা। আমরা নিজেরাও অনুভব করছি যে আমাদের খুব দ্রুত কাজে ফেরা দরকার, কিন্তু কেন 10 দিন, 11 দিন, 12 দিন ধরে আমাদেরকে এভাবে বসে থাকতে হচ্ছে সেটি আমাদের বোধগম্য নয়। পুলিশ, আর্মি এগুলো নামিয়ে মনে হচ্ছে যে এটা দমন করার একটা চেষ্টা করা হচ্ছে। কোনো প্রকার সহিংসতা করব না, করার কোনো প্রকার চেষ্টাও করব না। এই ধরনের অভিযোগ অস্বীকার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, বহিরাগতদের প্রবেশ হতে পারে এমন খবরের ভিত্তিতে তারা নিরাপত্তা নিশ্চিত করছেন। বহিরাগতদের একটা এন্ট্রেন্স এখানে হওয়ার সম্ভাবনা আছে, তো সেটি সামনে নিয়েই আমাদের একটু ডেভেলপমেন্ট আমরা বাড়িয়েছি। সেই সাথে আমাদের সিনিয়র অফিসারদের এখানে উপস্থিতি বাড়িয়েছি। আমাদের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি টহলে রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমাদেরকে ওনারা সহায়তা করবেন। এদিকে দুপুরে এনবিআর প্রাঙ্গণে হাতে পোস্টার নিয়ে মানববন্ধনও করেন কর্মকর্তা-কর্মচারীরা।
গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে দাবির কথা তুলে ধরে স্মারকলিপি জমা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। অনিন্দ সুন্দর দ্বীপ, নেই কোলাহল, নেই চিরচেনা ব্যস্ততা। পরিবেশ রক্ষায় গত মার্চ থেকে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে বন্ধ পর্যটক যাতায়াত। এতে দ্বীপের ছেড়াদিয়া ও ডিয়ার মাথা খাত মিনি সুন্দরবন ফিরে পেয়েছে নতুন প্রাণ। তবে সাগরে মাছ শিকার কিংবা পর্যটন ঘিরে যাদের জীবিকা, সেসব মানুষ আছেন চরম সংকটে। সেন্ট মার্টিন ঘুরে এসে মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন অন্য সময় বছরে পর্যটকদের জন্য খোলা থাকত 5 মাস। এই মৌসুম থেকে মাত্র 3 মাসের জন্য খোলা রাখার সিদ্ধান্ত সরকারের। সে অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে 9 মাসের জন্য পর্যটক নিষিদ্ধ করা হয়। সেন্ট মার্টিনের মিনি সুন্দরবন, স্থানীয় নাম দিয়ার মাথা, যেখানে এখন জন্মাচ্ছে নতুন নতুন গাছ। উপরে সবুজের সমারোহ, নিচে পাথর আর সমুদ্রের ছোট ছোট ঢেউ। এটা আল্লাহ দেব এমন একটা জায়গা, ডিলি জায়গাগুলো হলো চেস হয়ে যায়, পরিবেশগুলো উন্নত মানের হয়ে যায়। তবে কষ্টে আছেন দ্বীপের বাসিন্দারা। দ্বীপের শত শত পরিবার জীবিকার অনিশ্চয়তায় দিশেহারা। সেন্ট মার্টিনের অবস্থান মিয়ানমারের বিরোধপূর্ণ রাখাইন প্রদেশের কাছে, তাই বছরের 12 মাসই তৎপর কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড বলেন বা অন্যান্য বাহিনী বলেন, অন্যান্য সংস্থা বলেন, তার যতটুকু সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন আমরা অবশ্যই করব। 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় 11,000। নানামুখী সংকটে দ্বীপের বাসিন্দারা, অনেকের কাটছে অনাহারে অর্ধাহারে, তাই দ্রুত তাদের জীবিকার সংস্থান করার দাবি। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পর্দা নামলো দেশি বিদেশি কেবল অপারেটর, আইএসপি প্রোভাইডার ও সফটওয়্যার পরিবেশকদের নিয়ে কেবল ও ব্রডকাস্টিং মেলা আইসিবিসি এক্সপো 2025-এর। প্রথমবার আয়োজিত এই মেলায় ক্রেতা দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাওয়ায় প্রতি বছর এই মেলা আয়োজনের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। দেশের কেবল ও মিডিয়া শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সেবার প্রসার ঘটবে বলে আশা আয়োজকদের। ব্রডকাস্ট হার্ডওয়্যার থেকে শুরু করে ওটিটি ও আইপিটিভি সলিউশন, ইন্টারনেটের অত্যাধুনিক সব প্রযুক্তির ডিভাইস সবই মিলেছে এক ছাদের নিচে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে কেবল অপারেটরস অব বাংলাদেশ কোয়াব আয়োজিত এই মেলায় অংশ নেয় বাংলাদেশ, চীন, ভিয়েতনাম সহ বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক প্রতিষ্ঠান। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা প্রযুক্তি খাতের ব্যবসায়ী ও দর্শনার্থীরা যেমন উচ্ছ্বাস প্রকাশ করেন, তেমনি নিজেদের পণ্য ও সেবা তুলে ধরতে পেরে প্রতি বছর এমন আয়োজনের দাবি তুলেছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। অনেকগুলো কোম্পানি আমাদের জানা ছিল না, বাংলাদেশে অনেকেই ব্যবসা করে। একই প্ল্যাটফর্মে আমরা সব ধরনের ইউজারকে পাচ্ছি। টেকনোলজি দেখলো এবং তারা অনেক জিনিস এবার অনেককে দেখলাম আগ্রহ ভরে শুনছে। যারা কেবলের সাথে রিলেটেড, তাদের অল্টারনেটিভ যে ইন্টারনেট বিজনেস আছে, সেখান থেকে আমরা কিন্তু প্রচুর রেসপন্স পাচ্ছি। সব অঞ্চল থেকে আমাদের সকল গ্রাহক এখানে এসেছে, সবার সাথে আমাদের দেখা হচ্ছে। এমন দাবির মুখে মিডিয়া ও প্রযুক্তি খাতে গতি আনতে সামনের বছরও এক্সপো আয়োজনের আশ্বাস আয়োজকদের। দেশের বাইরে থেকে ভেন্ডর এসেছে, দেশের বাইরে থেকে মিডিয়া এসেছে, অনেক গেস্ট এসেছে এবং আমার দেশের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এ থেকে আমরা উৎসাহিত হয়েছি। আমরা শতভাগ সফল হয়েছি। আমরা এই সহযোগিতা এবং সমর্থন যদি অব্যাহত থাকে, ইনশাল্লাহ আগামীতে আরও ব্যাপক পরিসরে আমাদের টেক রিলেটেড যত স্টেক হোল্ডার আছেন সবাইকে নিয়ে আমরা আরও বড় একটি আন্তর্জাতিক মেলার আয়োজন করব। শনিবার সন্ধ্যায় 3 দিনব্যাপী অনুষ্ঠিত আইসিবিসি এক্সপো 2025-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। শাহজালাল বিমানবন্দরে রফতানি কার্গো কমপ্লেক্সের 4টি ইডিএস মেশিনের মধ্যে 2টি নষ্ট। কয়েক বছর ধরে মেরামতের দাবি করলেও গুরুত্ব নেই কর্তৃপক্ষের। এতে আসন্ন ফল মৌসুমে সঠিক সময়ে পণ্য রফতানিতে জটিলতার শঙ্কা ব্যবসায়ীদের। যদিও সিভিল এভিয়েশন বলছে স্ক্যানিং জটিলতার কোনো শঙ্কা নেই, আর মেরামতের চেষ্টা চলছে একটি মেশিনের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। রফতানি পণ্য স্ক্যানিংয়ে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে রয়েছে 4টি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা ইডিএস মেশিন। এর মধ্যে সচল রয়েছে 2টি। অন্যদিকে হজের কারণে কমছে বাংলাদেশ বিমানের ফ্লাইট।
একদিকে ইডিএস স্বল্পতা, অন্যদিকে হজ ব্যবস্থাপনার কারণে কমেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। দুই সমস্যায় চলতি বছর আম, কাঁঠাল সহ অন্যান্য ফল রফতানির জন্য নির্ভরতা বাড়বে বিদেশি এয়ারলাইন্সের ওপর। ব্যবসায়ীরা জানান 4 থেকে 5 বছর ধরে অচল স্ক্যানারগুলো মেরামতের দাবি জানিয়ে আসলেও কোনো গুরুত্ব নেই কর্তৃপক্ষের। এতে পণ্য রফতানিতে নানামুখী চাপে পড়ছেন তারা। 4-5 বছর এটার কোনো সুরাহা হয় নাই। সামনে আমের মৌসুম আসতেছে। আমের একটা বিশাল মার্কেট ইউরোপে, কিন্তু বাংলাদেশের আমের বিশাল মার্কেট, প্রচুর মাল যায় বাংলাদেশের আম। কিন্তু জানি না এই যে ইডিএস মেশিন এগুলো দিয়ে এখন থেকেই যদি এই অবস্থা হয়, তাইলে এই যে আমের মৌসুমে যদি এরকম হয়, তাহলে লক্ষ লক্ষ টাকা এক্সপোর্টার যেমন ক্ষতিগ্রস্ত হবে, মার্কেটটাও কিন্তু ডাইভার্ট হয়ে যাবে। তো এই জন্য এই বিষয়টা কিন্তু খুব জরুরি ভিত্তিতে গভর্নমেন্ট দেখা প্রয়োজন। এদিকে কার্গো ভিলেজের তথ্য, 2টি ইডিএস স্ক্যানার চালু থাকলেও খুঁড়িয়ে খুঁড়ে চলছে কার্যক্রম। 1 ঘন্টা চালু থাকলেও বন্ধ রাখতে হয় 2 ঘন্টা। যদিও সিভিল এভিয়েশন জানিয়েছে রপ্তানি পণ্য স্ক্যানিংয়ে দেরি হওয়ার শঙ্কা নেই, ব্যয়বহুল হওয়ায় মেরামতের চেষ্টা চলছে একটি। যে পরিমাণ কার্গো যায় সেই পরিমাণ কার্গোর জন্য দিনে একটা মেশিন যদি 6 ঘন্টা সার্ভিসেবল থাকে আমার গুড ইনাফ। আমার এখানে 2টা মেশিন 18 আওয়ার্স করে সার্ভিসেবল থাকে। থার্ড মেশিনটাকে আমরা চেষ্টা করছি এটাকে সার্ভিসেবল করার জন্য। দিস মেশিনস আর ভেরি এক্সপেন্সিভ। তো একটা এদের যখন আপনি মেনটেন্যান্স করে বা কোনো কিছু চেঞ্জ করতে কস্ট ভেরি হাই, মানে 5 থেকে 6 কোটি টাকা চলে যায়। তো থার্ড মেশিনটা আমি অপারেশন কার্যক্রম আনার চেষ্টা করছি। তৃতীয় টার্মিনালে রফতানি কার্গো ভিলেজে স্থাপন করা হয়েছে 8টি ইডিএস মেশিন। টার্মিনালটি চালু না হয় এখনও জরাজীর্ণ পুরাতন কার্গো কমপ্লেক্সেই চলছে রফতানি কার্যক্রম। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ইউরোপ আমেরিকায় সরাসরি গার্মেন্টস পণ্য পাঠাতে নিরাপত্তা তল্লাশির পাশাপাশি সংরক্ষণের জন্য চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্থাপন হচ্ছে RA3 জোন। ইউরোপীয় ইউনিয়নের নির্দেশনা অনুযায়ী আগামী 4 মাসের মধ্যে বিমানবন্দরে গড়ে তোলা হবে বিশেষ এই নিরাপত্তা বলয়। সাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আন্তর্জাতিক রূপ পাওয়ার 24 বছর পেরিয়ে গেল, কার্যকর হয়নি রেগুলেটর এজেন্ট 3 জোন। যে কারণে ইউরোপ আমেরিকাগামী গার্মেন্টস সহ সব ধরনের কার্গো পণ্যকে প্রথমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠিয়ে নিরাপত্তা পরীক্ষা করা হয়। এরপর সেখান থেকে নিরাপত্তা প্রত্যয়নপত্র নিয়ে পাঠানো হয় বিদেশি বায়ারের কাছে। ফলে সময় এবং খরচ দুটোই বাড়ছিল। আমরা চাই ঢাকার মতো চট্টগ্রাম বিমানবন্দরটাকেও যাতে এক্সপোর্টের জন্য একটা হাব হিসেবে ইউজ করা হয়। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় এখন চট্টগ্রামে RA3 জোন প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। চিটাগং এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে একটা আলাদা জোন হতে পারে, একটা সিকিউরড ওয়্যারহাউস হতে পারে। এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের সিকিউরিটি প্রোটোকল অনুযায়ী ইউরোপ আমেরিকার বিভিন্ন গন্তব্যে সরাসরি পণ্য পাঠাতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্থাপন করা হচ্ছে RA3 জোন। এর আওতায় যে কোনো রপ্তানি পণ্য বিমানবন্দরে আসা থেকে শুরু করে সংরক্ষণ, প্যাকেজিং সহ বিমানে তুলে দেওয়া পর্যন্ত অন্তত 6 স্তরের নিরাপত্তা বলয় থাকবে। পুরো সিস্টেমটাকে যে একটা RA3 জোনের আওতায় আনা হয়, ওইটা আমরা সেট আপ করতে যাচ্ছি। ওইটার জন্য আমাদের প্ল্যানিং রেডি, আমরা যে কোনো সময় হয়তো বা কাজ শুরু করব। কিছু রিকোয়ারমেন্ট তাদের থাকে, ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করলে আপনি ইউরোপে সরাসরি কার্গো ফ্লাইট অপারেট করতে পারবেন না। 2005 সাল থেকে শুরু হয়ে 2021 সাল পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্গো বিমান চালু থাকলেও করোনার সময়টা বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিশেষ জোন কার্যক্রম শুরু করলে সে পরীক্ষা মধ্যপ্রাচ্য নয়, হবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। আর এর ফলে খরচ যেমন কমে আসবে, তেমনি সরাসরি ইউরোপ আমেরিকার গন্তব্যে পৌঁছাবে বাংলাদেশের তৈরি পোশাক। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। মিয়ানমার উপকূলে আলাদা নৌকাডুবির ঘটনায় 427 রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন। UNHCR জানায় গত 9 মে আরাকান উপকূল থেকে 267 রোহিঙ্গা নিয়ে রওনা দেওয়া নৌকা কিছু দূর যাওয়ার পর ডুবে যায়। 66 রোহিঙ্গা তীরে ফিরলেও বাকিদের পাওয়া যায়নি। এরপর 10 মে 247 রোহিঙ্গাবাহী আরেকটি নৌকা ডুবে যায়। ওই ঘটনায় 21 জনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাকিরা এখনও নিখোঁজ। এসব রোহিঙ্গা কোনো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সে বিষয়ে কিছুই জানাতে পারেনি UNHCR। যুক্তরাজ্যে পড়তে যাওয়া বাংলাদেশের চিভনিং ও কমনওয়েলথ স্কলারদের সম্মানে সংবর্ধনা দিয়েছে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন।
এতে অংশ নেন যুক্তরাজ্যের সরকারি ও আন্তর্জাতিক প্রতিনিধিরাও। স্থানীয় সময় শুক্রবার বিকেলে হাই কমিশনে আয়োজিত এই অনুষ্ঠানে স্কলারশিপ প্রাপ্ত 40 জন শিক্ষার্থীকে এই সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, কমনওয়েলথ সেক্রেটারিয়েট, স্কলারশিপ কমিশন ও ব্রিটিশ কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা। বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম বলেন, এই মেধাবী শিক্ষার্থীরা একদিন নেতৃত্ব দেবেন দেশের ভবিষ্যৎ উন্নয়নে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে 34তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। শুক্রবার প্রথম দিনই মেলায় ছিল লেখক, পাঠক, প্রকাশক ও বই প্রেমীদের ভিড়। বাংলাদেশ থেকে যাওয়া 20টি প্রকাশনা সংস্থা সহ বইয়ের পসরা সাজিয়ে বসেছে প্রায় 40টি স্টলে। মেলা চলবে 26 মে পর্যন্ত। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। হয়ে গেছে 34তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা। বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ, বলা যায় হাজারো বই প্রেমী এই বইমেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নন্দনকানন হিসেবে খ্যাত জামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে নাচে গানে বইমেলা প্রাঙ্গণ মাতিয়ে তোলেন অর্ধশতাধিক শিল্পী। শিশু কিশোরদের নাচ, সমবেত সঙ্গীত, লোকজ গান পরিবেশনে উদ্বোধনী পর্বটা বর্ণিল হয়ে ওঠে। শুক্রবার 4 দিনব্যাপী বইমেলার উদ্বোধন করেন তরুণ কথাসাহিত্যিক সাদাত হোসেন। দেশের বাইরে যখন দেখি বাংলা ভাষা এবং সংস্কৃতি নিয়ে কোনো আয়োজন হচ্ছে, সেটি সবসময় অনুপ্রাণিত করে। বৈরী আবহাওয়ায় বৃষ্টিস্নাত বিকেলে মেলার প্রথম দিনই লেখক, পাঠক, প্রকাশক ও বই প্রেমীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা বলছেন, সাপ্তাহিক কর্মদিবসে প্রথম দিনে এত মানুষের উপস্থিতি এবারের বইমেলাকে স্মরণীয় করে রাখবে। 34 বছরের বইমেলাকে যে প্রবাসী বাঙালিরা ধারণ করছে নিজেদের মনে করে, এটা দেখে আমাদের অনেক গর্ব লাগছে। 4 দিনের মেলায় হাজার হাজার মানুষের সমাবেশ, এটা কি কম কথা? মেলায় এসেছেন বাংলাদেশের অর্থনীতিবিদ রেহমান সুবহান, ভারতীয় লেখক, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ও বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন বন্ধু ফিলিস টেইলর। বাংলাদেশ থেকে আসা 20টি প্রকাশনা সংস্থা সহ বইয়ের পসরা সাজিয়ে বসেছে প্রায় 40টি স্টল। আবহাওয়াটা বেশি ভালো না, এরপরেও যতগুলো লোক দেখতে পাচ্ছি ভালোই লাগছে। প্রতি বছরের মতো এবারও থাকছে লেখক পাঠক মুখোমুখি আলোচনা, নতুন বই নিয়ে আলোচনা, স্বরচিত কবিতা পাঠের আসর, আবৃত্তি, বিতর্ক, সেমিনার, ওয়ার্কশপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফাহমিদা নবী, শাহ মাহবুব, কৃষ্ণা তিথি ও স্বপ্নীল সজীব। মেলা চলবে 26 মে পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বসন্ত উদযাপনে মেতেছে কানাডাবাসী। টিউলিপ ফুলে ছেয়ে গেছে রাজধানী অটোয়ার পথঘাট, যা দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। টিউলিপ উৎসব ও বসন্ত উদযাপনের রয়েছে এক রাজকীয় ইতিহাস। কানাডা থেকে আবু হানিফ শুভ রিপোর্ট। বসন্ত মানে কানাডায় রঙের উৎসব। বসন্ত শুরুর সেই রঙের দেখা মেলে টিউলিপের বাগানে। রাজধানী অটোয়ায় এই সময় দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাজারো দর্শনার্থী। টিউলিপের সৌন্দর্য আর সুবাসে মাতোয়ারা সবাই। বসন্তে টিউলিপ উৎসব উদযাপনের ইতিহাসটাও বেশ সমৃদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান দখলদারিত্ব থেকে মুক্ত করতে নেদারল্যান্ডসে প্রবেশ করে কানাডিয়ান বাহিনী। কানাডায় 7600 সেনা সেই লড়াইয়ে প্রাণ হারান। একই সময়ে ডাচ রাজ পরিবারকে আশ্রয় দেয় কানাডা। অটোয় থাকার সময় জন্ম হয় ডাচ রাজকুমারীর। রাজ পরিবারের সম্মানে একটি হাসপাতালকে সে সময় সাময়িকভাবে আন্তর্জাতিক ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হয়, যাতে রাজকুমারীর নাগরিকত্ব নিশ্চিত হয়। এই কৃতজ্ঞতার স্মারক হিসেবে 1945 সাল থেকে প্রতি বছর ডাচ সরকার কানাডায় পাঠায় হাজার হাজার টিউলিপ বাল্ব। সময়ের পরিক্রমায় সেই উপহার রূপ নিয়েছে কানাডার জাতীয় ঐতিহ্য কানাডিয়ান টিউলিপ ফেস্টিভ্যালে। The tulips here are really nice. The fields are still really full. Tulip season is very short, so we're very lucky to be able to see it. The colors are very beautiful. এই উৎসব শুধু ইতিহাস নয়, প্রজন্মের পর প্রজন্মকে শেখায় শান্তি, বন্ধুত্ব আর আন্তর্জাতিক সম্প্রীতির চেতনাকে। টিউলিপের দৃষ্টিনন্দন উৎসব শুধু বসন্তকেই নয়, মনে করিয়ে দেয় ইতিহাসের এক অনন্য অধ্যায়। টিউলিপ বন্ধুত্বের প্রতীক, যা জন্ম নিয়েছিল যুদ্ধের ভয়াল সময় থেকে। তাই টিউলিপ যেন একটি ফুল নয়,
যুদ্ধের বিভীষিকার বিপরীতে বন্ধুত্ব ভালো লাগার জয়গান। আবু হানিফ শুভ, সময় সংবাদ, কানাডা। সিঙ্গাপুর বিপক্ষে হামজা সামির সোমদের ম্যাচ দেখতে টিকিট কাটার দৌড়ে নেমেছিলেন সমর্থকরা। রাত 8টা থেকে ওয়েবসাইটে বিক্রির কথা থাকলেও সমর্থকদের অতিরিক্ত আগ্রহের কারণে শুরুতেই সমস্যা দেখা দেয় টিকিট বিক্রিতে। একসঙ্গে 1 লাখের ওপরে মানুষ টিকিট কাটার চেষ্টা করলে সার্ভার জটিলতায় পড়ে টিকিফাই। পরে কয়েক দফায় ঠিক হলেও বারবার সমস্যা হতে থাকে ওয়েবসাইটে। বাফুফের পক্ষ থেকে জানানো হয় সাইবার আক্রমণের শিকার হয়েছে তারা। তবে টিকিট নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে আশ্বাস দিয়েছে ফেডারেশন। দ্রুতই জানানো হবে টিকিট বিক্রির নতুন সময়। মঞ্চ প্রস্তুত, হামজা শমীদদের ম্যাচ দেখতে অপেক্ষার প্রহর গুনছেন সমর্থকরা। চাই শুধু একটা টিকিট। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফুটবল ম্যাচের টিকিট প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট যেন সত্যিকার অর্থেই সোনার হরিণ। পূর্ব নির্ধারিত সূচি শুক্রবারের পরিবর্তে শনিবার দুপুর 12টায় ওয়েবসাইটে টিকিট ছাড়ার কথা থাকলেও পরিবর্তন হয় সে সময়। জানানো হয় রাত 8টা থেকে টিকিফাই ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট। তবে রাত 8টা বাজতেই সব বিপত্তির শুরু। নির্ধারিত সময়ের পর কোনোভাবেই ওয়েবসাইটে প্রবেশ করা যায় না। অনেকে প্রবেশ করলেও পাননি কাঙ্ক্ষিত টিকিট। কয়েক ঘন্টা চেষ্টার পরও সোনার হরিণ টিকিটের দেখা পাননি সমর্থকরা। দেশের ক্রীড়াঙ্গনে একটা ইতিহাসও হয়ে যায় এ সময়। একসঙ্গে 1 লাখের বেশি ফ্যান টিকিটের জন্য ওয়েবসাইটে চেষ্টা করতে থাকেন। বারবার চেষ্টা করার পর ওয়েবসাইটে ঢোকা গেলেও পছন্দ মতো আসন সিলেক্ট করতে গেলেই বাধে যত বিপত্তি। অনেকে ফ্যান টিকিট না পেয়ে নিজেদের হতাশা জানান। পরে ফুটবল ফেডারেশন বিজ্ঞপ্তি দিয়ে জানায় সাইবার আক্রমণের শিকার হয়েছে টিকিফাইয়ের ওয়েবসাইট, যার কারণে সমস্যার সম্মুখীন হতে হয় সমর্থকদের। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে টিকিফাই ও বাফুফে। টিকিট পেতে সাময়িক সমস্যা পোহাতে হলেও দেশের ফুটবলে এক নতুন ইতিহাস। একটা ম্যাচের জন্য মানুষের এই আগ্রহই বলে দেয় ফুটবল সাক্ষী হতে চলেছে নতুন জাগরণের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচের আগে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল। 5 জুন প্রীতি ম্যাচে ভুটানকে আতিথ্য দেবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর ম্যাচের আগে এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপ বাছাইয়ের মঞ্চে নামার আগে শেষ প্রস্তুতি হিসেবে মাঠে নামবে হাভিয়ার কাপরেরার দল। ঘরোয়া ফুটবল লিগ শেষে ঘোষণা করার কথা ভুটানের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড। 1 তারিখ বাংলাদেশে আসবে ভুটানের ফুটবলাররা। রোববার রাত 8টা থেকে অনলাইনে পাওয়া যাবে প্রীতি ম্যাচের টিকিট। দেশের ফুটবলের সিন্ডিকেট আছে, তবে এতটা প্রকট নয় যেভাবে প্রকাশ করা হচ্ছে, মন্তব্য করেছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। বিষয়টি নিয়ে ফুটবল ফেডারেশন অভ্যন্তরীণভাবে কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে খেলা কোনো ফুটবলারকেই যেন বিদেশি বলে আলাদা না করা হয়। সিন্ডিকেট সম্প্রতি বাংলাদেশের ফুটবলে পরিচিত এক ইস্যু। সমর্থকদের অভিযোগ এই সিন্ডিকেটের জন্যই কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছে না লাল সবুজ। বিষয়টা তারা এতটাই সিরিয়াসলি নিয়েছিল যে রাজপথে আন্দোলন করতেও পিছপা হননি। সিন্ডিকেট নিয়ে সমর্থকদের এই অভিযোগ একেবারে অমূলক নয়। এশিয়ান কাপে ভারতের বিপক্ষে ম্যাচে কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত নিতে দেখা গেছে টিম ম্যানেজমেন্টকে। এমনকি ম্যাচ চলাকালীন যেসব সাবস্টিটিউট করা হয়েছে সেসব নিয়েও প্রশ্ন তোলা যায় অনায়াসে, যে বিষয়গুলো দৃষ্টি এড়ায়নি বাফুফে সভাপতিরও। কিছু অভিযোগ অফকোর্স আসে ডিসক্রিমিনেশনের ব্যাপারে। সিন্ডিকেট নাম ওয়ার্ডটা এখন খুব পপুলার হয়ে যাচ্ছে সেটা ব্যাপারে। আই ডোন্ট ডিবেট, নিশ্চয়ই কোনো কিছু আছে, নাহলে এইসব কথা উঠবে কেন। বাট আই অলসো ডোন্ট ফিল যেটা রাইট, যেভাবে প্রচার করা হচ্ছে যে সব কিছু একটা মাফিয়াতান্ত্রিক একটা ডিক্টেটরশিপে চলে গেছে, এটাও ঠিক না। দেশের স্বার্থ সবার আগে, ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে গিয়ে কোনো অনৈতিক সুবিধা নিতে গেলেই তার নেতিবাচক প্রভাব অনিবার্য, যা ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। ছাড় দিচ্ছে না বাফুফেও, অভিযোগ নিয়ে কাজ করছে অভ্যন্তরীণভাবে। কেউই একটা দল হারার জন্য গঠন করেন না, সবাই দেশপ্রেম আছে, সবারই বেস্ট 11 প্লেয়ারটাকে চুজ করতে চায়। প্রসেসে মাঝে মধ্যে ত্রুটি থাকতে পারে, বাট আমরা নিয়মিত যে কোনো অভিযোগ আমরা পাই বা যে কোনো অভিযোগ আমরা নিজেরা অবজার্ভ করি, আমরা এগুলা রেকটিফিকেশনের জন্য অ্যাটলিস্ট চেষ্টা করি। লাল সবুজ পাসপোর্ট নিয়ে যারা দেশের প্রতিনিধিত্ব করছে সবাই বাঙালি। কে কোন দেশ থেকে এলো এটা নিয়ে পার্থক্য করার কোনো সুযোগ নেই। বাফুফে সভাপতির আহ্বান, যারা দায়িত্বে আছেন প্রাধান্য দেবেন এই বিষয়টিকে। প্লেয়ারদের ভিতরে কোনো ডিফারেন্সিয়েট না করতে, কে বিদেশি প্লেয়ার কেউ না, সবাই বাংলাদেশি প্লেয়ার।
সবাই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে খেলে। হামজা চৌধুরী খেলবে, এবার সুমিত সোনও জয়েন করতেছে, আরও ইন্টারন্যাশনাল প্লেয়ার্স আসতেও পারে। বাট আমাদের কাছে প্রত্যেকটা প্লেয়ার ইম্পর্টেন্ট, আমাদের কাছে প্রত্যেকটা প্লেয়ার সমান। বহু বছর পর আবারও সুবাতাস বইতে শুরু করেছে দেশের ফুটবলে। এটা ধরে রাখার দায়িত্ব নিতে হবে ফুটবল ফেডারেশনকেই। কোনো অন্যায় উপেক্ষা বা প্রশ্রয় দিলে হতে পারে সর্বনাশ। তার মানে না যে আমরা পাবলিকলি কাউকে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ডিসেম্বরের মধ্যে ভোট চায় বিএনপি, 3 উপদেষ্টাকে সরিয়ে দেওয়ার আহ্বান। রোডম্যাপ ঘোষণা করলে অস্থিরতা কাটার আশা জামায়াতের, ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় নির্বাচনের দাবি এনসিপির। পদত্যাগ করছেন না প্রধান উপদেষ্টা, থাকছেন অন্যরাও, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। দায়িত্ব পালন অসম্ভব করে তুললে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার। এবং থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ হাসানের জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্পন্ন, দাফন করা হবে নোয়াখালীর সুবর্ণচরে। এ ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।